আসসালামু আলাইকুম। বিসিএস লিখিত প্রস্তুতির বাংলা সাহিত্যের প্রিপারেশনের এই সিরিজের প্রথম পর্বে আমরা প্রাচীন যুগের ইনফরমেশনগুলো সম্পর্কে পড়েছিলাম। আমরা আজকের পর্বে মধ্যযুগ সম্পর্কে আলোচনা করব এবং দেখব এখানে কি কি প্রশ্ন আসছে। প্রথমে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একটু দেখব কি কি আসছে, এরপর আমরা মধ্যযুগে চলে যাব। তবে এই পর্বে আমরা অন্ধকার যুগ সম্পর্কে পড়ব, শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে পড়ব, এরপর মঙ্গল কাব্য সম্পর্কে দেখব এবং বৈষ্ণব পদবলী পর্যন্ত দেখব। প্রশ্নগুলো দেখে আগে অ্যানালাইসিসটা করে ফেলি পুরোটা। কোন তিন কবির নাম যথাক্রমে কবি কণ্ঠাহার, কবি কঙ্কন, রায়গুণাকর? এটা 33 এর একটা প্রশ্ন, অর্থাৎ তাদের যে উপাধিগুলো, এই উপাধিগুলো কার সেই জিনিসটা জানার বিষয়ে প্রশ্ন করা হয়েছে। এরপর অন্ধকার যুগ থেকে 43-তে আসছে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগের অস্তিত্ব সম্পর্কে আপনার অভিমত ব্যক্ত করুন। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে কি বোঝায়? এটা 30-তে আসছে, এর আগে এটা 43-তে আসছে, দুটোটাই সেম জিনিস, অন্ধকার যুগ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এরপর 37-এ আসছে অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন সম্পর্কে আলোচনা করুন। 29-এ আসছে ডাক ও কণার বচন সম্পর্কে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করুন। 13 বিসিএস আসছে জয়দেব রচিত একটি সংস্কৃত কাব্যগ্রন্থের নাম লিখুন যা বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। রামায় পণ্ডিত বা শূন্য পুরাণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। এরপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 44 বিসিএস যে প্রশ্ন ছিল সেটা হলো পাণ্ডুলিপিটা কে, কখন, কোথা হতে উদ্ধার করেছিল। 40-তে আসছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয়, বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করুন। এরপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বরুচণ্ডী দাস সম্পর্কে জানতে চাওয়া হয়েছে 10, 20, 22, 33 এই 4টা বিসিএসে। বরুচণ্ডী দাসের রচিত কাব্যের নাম লিখুন, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাম যাচাই করা হচ্ছিল। 36 আসছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গ্রামীণ জীবনের কি পরিচয় পাওয়া যায় তা লিখুন। চর্যাপদের গ্রামীণ জীবন সম্পর্কেও প্রশ্ন আসছে, শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রেও গ্রামীণ জীবনের পরিচয় জানতে চাওয়া হচ্ছে। এটা 46-এ আসছে, 46-এ 6 মার্কসের জন্য আসছিল, তো এগুলো ডিটেলস একটু ইনফরমেশন গুলো দেখতে হবে। এরপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা সম্পর্কে ধারণা দিন, বরুচণ্ডী দাসের পরিচয় দিন। অর্থাৎ এই প্রশ্নটা অনেকবার আসছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা সম্পর্কে ডিটেলস অনেকবার প্রশ্নটা আসছে। এরপর মঙ্গল কাব্য। মনসামঙ্গল কাব্যের বেহুলা চরিত্রের বৈশিষ্ট্য উল্লেখ করুন। 40-তে জানতে চাওয়া হয়েছে। 36-এ আসছে ভারতচন্দ্র রায়গুণাকরের কবি প্রতিভার মূল্যায়ন করুন। তারপর 33-তে আসছে 3টি মঙ্গল কাব্যের নাম লিখুন। তারপর 46-এ যেটা আসছে যে মনসামঙ্গল কাব্যের 3 জন কবির নাম লিখুন। মনসামঙ্গল কাব্যের 3 জন কবির নাম। এরপর 31 এবং 26-এ জানতে চাওয়া হয়েছে মনসামঙ্গল কাব্যের যে কোনো একজন কবির পরিচয় লিখুন। এখানে 3 জন কবির নাম লিখতে বলা হয়েছে, আর এখানে একজন কবির ডিটেলস পরিচয় জানতে চাওয়া হয়েছে। এরপর বাংলা মঙ্গল কাব্য দ্বারা 2 জন বিখ্যাত কবির নাম লিখুন, প্রত্যেকের একটি করে কাব্যের নাম উল্লেখ করুন। এরপর মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলো জানতে চাওয়া হয়েছে 13 বিসিএস-এ। 28-এ আসছে মনসামঙ্গল কাব্যের উদ্ভবের সামাজিক প্রেক্ষাপট বর্ণনা করুন। এরপর 11 এবং 20 বিসিএস-এ আসছে অন্নদামঙ্গল কার রচনা? ভারতচন্দ্র কাব্যের নাম কি? কাব্যে আরবি ফার্সি শব্দের ব্যবহার প্রসঙ্গে তিনি কি বলেছেন? মঙ্গল কাব্যকে এই নাম দেওয়া হয়েছে কেন? 18তম বিসিএস-এর প্রশ্ন। 17তমতে আসছে চণ্ডী মঙ্গল কাব্যের রচয়িতাকে, কোন শতাব্দীর রচনা? 13তম বিসিএস-এ আসছে ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? এরপর আমরা দেখব বৈষ্ণব পদাবলীর বিদ্যাপতি ও চণ্ডীদাসের মৌলিক পার্থক্যসমূহ লিখতে বলা হয়েছে 44-এ। 41-এ লিখতে বলা হয়েছে বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু ও রচনা কৌশল সম্পর্কে ধারণা। ব্রজবুলি কি? 36-এ আসছে। 35-এ আসছে বৈষ্ণব পদাবলী দ্বারাই বিদ্যাপতির বিশেষত্ব ব্যাখ্যা করুন। 34-এ আসছে চণ্ডীদাস সমস্যা কি? 33, 32, 30, 25 সবগুলোতে একই প্রশ্ন যাচাই করা হয়েছে। বৈষ্ণব পদাবলীর 3 জন শ্রেষ্ঠ পদকর্তা বা বিখ্যাত 4 জন বৈষ্ণব পদকর্তার সংক্ষিপ্ত পরিচয়, অথবা 2 জন বৈষ্ণব পদকর্তার পরিচয়। তার মানে বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে আমাদের পদকর্তাদের ডিটেলস একটু জানতে হবে, অনেকবার রিপিট আসছে এই প্রশ্ন। 29-এ আসছে বৈষ্ণব পদাবলী কি, এগুলো কত শতাব্দীর রচনা? আচ্ছা, এরপর আমরা মধ্যযুগের সেকেন্ড পার্টে
এই অংশটা পড়বো। তো এই অংশের অ্যানালাইসিসটা আমাদের দ্বিতীয় পর্বে থাকবে। মধ্যযুগের আজকের হচ্ছে পার্ট 1, পার্ট 2 তে আমরা এই অ্যানালাইসিস গুলো দেখবো, এরপর হচ্ছে বিস্তারিত পড়বো। মধ্যযুগের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন 3 কবির নাম যথাক্রমে কবি কণ্ঠহার, কবি কঙ্কন, রায়গুণাকর? তো মূলত বিদ্যাপতিকে রাজা শিবসিংহ কবি কণ্ঠহার উপাধিতে ভূষিত করেন। এছাড়াও তার বেশ কিছু উপাধি রয়েছে, অর্থাৎ বিদ্যাপতির। তাকে মিথিলার কোকিল বলা হয়, অভিনব জয়দেব বলা হয়, পদাবলীর কবিও বলা হয়। এরপর জমিদার রঘুনাথ কবি কঙ্কন উপাধিটা দিয়েছিলেন মুকুন্দরাম চক্রবর্তীতে। এখন ওনার পুরা নামটা আমরা পড়ি এভাবে, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। আর উনি হচ্ছে জমিদার রঘুনাথ। মূলত তিনি জমিদার রঘুনাথ রায়ের অনুরোধে বিখ্যাত চণ্ডীমঙ্গল কাব্যটা রচনা করেন, আর তাই তাকে কবি কঙ্কন উপাধি দেওয়া হয়। কবি কঙ্কন মানে হলো যে কবি হাতে পায়ে ঘুঙুর পরে গান করতেন, অর্থাৎ মঙ্গল কাব্যের পেশাদার গায়ক। ভারতচন্দ্র রায়গুণাকরের উপাধি ছিল রায়গুণাকর। তো এই রায়গুণাকর উপাধিটা দেওয়া হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্রের কর্তৃক। রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় ভারতচন্দ্র রায়গুণাকর অন্নদামঙ্গল কাব্যটা রচনা করেন। আর তাই তার প্রতিভায় খুশি হয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে গুণাকর উপাধিটা দিয়েছিলেন। গুণাকর মানে হচ্ছে সকল গুণের আধার। কবি রায়গুণাকর খ্যাতি সমর্পিয়া ভারতেরে আজ্ঞা দিল গীতির লাগিয়ে। কবি রায়গুণাকর খ্যাতি সমর্পিয়া ভারতেরে আজ্ঞা দিল গীতির লাগিয়ে। মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিদের অবদান লিখুন। আসতেই পারে, খুব ইম্পর্টেন্ট। মধ্যযুগে মুসলমান রচিত কাব্যগুলোকে প্রধানত 6 ভাগে ভাগ করা যায়। 1 হচ্ছে কাহিনী কাব্য, 2 ধর্মীয় কাব্য, সংস্কৃতি বিষয়ক কাব্য, শোকগাথা, জ্যোতিষী শাস্ত্র বিষয়ক কাব্য, সঙ্গীত শাস্ত্র বিষয়ক কাব্য ইত্যাদি। মধ্যযুগের মুসলমানরা মূলত রোমান্টিক প্রণয় উপাখ্যানের জন্য বিখ্যাত। প্রাচীনতম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জুলেখা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা, যেটি হচ্ছে একটি রোমান্টিক প্রণয় উপাখ্যান। এর আগে বাংলা সাহিত্যের বিষয়বস্তু ছিল বৌদ্ধ ও হিন্দু ধর্মের সাধন পদ্ধতির কথা ও দেবদেবীর ক্রিয়াকলাপ। মানবীয় বিষয় নিয়ে সাহিত্য রচিত হয়নি। মুসলমান কবিরাই প্রথম মানুষকে বাংলা সাহিত্যের উপজীব্য করেন প্রথম মুসলিমরা। তখন দেবস্তুতির বদলে মানবিক আচরণ অনুভূতি বাংলা সাহিত্যের বিষয় হিসেবে প্রাধান্য লাভ করে। বিশেষ করে আরাকান রাজসভার 3 জন প্রতিভাবান কবি দৌলত গাজী, কোরেশী মাগন ঠাকুর এবং আলাওলের সাধনায় বাংলা সাহিত্যের গতি মানুষের দিকে ধাবিত হয়। বাংলাদেশের প্রচলিত রূপকথা, বঙ্গীয় উপাদান, ভাষা, দেশপ্রেম নিয়ে সাহিত্য দ্বারা সৃষ্টি করে তারা বাংলা সাহিত্যকে আরো সমৃদ্ধ করেছে। এরপর হচ্ছে অন্ধকার যুগ। বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগের অস্তিত্ব সম্পর্কে আপনার অভিমত ব্যাখ্যা করুন। 43 এর প্রশ্ন। তারপর হচ্ছে অন্ধকার যুগ বলতে কি বোঝায়, 30 এর প্রশ্ন। আমরা দেখি মধ্যযুগের শুরুর সময়টাকে, মানে হচ্ছে 1201 থেকে 1350, এই 150 বছর সময়টাকে অন্ধকার যুগ বলা হয়। ডক্টর হুমায়ুন আজাদ লাল নীল দীপাবলি, যদি সময় থাকে এই বইটা পড়ে নেবেন। লাল নীল দীপাবলি বইটাতে গ্রন্থে লিখেছেন 1201 থেকে 1350 পর্যন্ত সময়ের মধ্যে রচিত কোনো সাহিত্যকর্মের পরিচয় তেমন একটা পাওয়া যায় না। এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। সেই সময়টাতে 1204 সালে ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আক্রমণের ফলে এখান থেকে বৌদ্ধরা এবং হিন্দুরা বাংলাদেশ থেকে পালিয়ে যায়, মানে বাংলা ভূখণ্ড থেকে। তো সেই সময় এরপরে খুব একটা দেবদেবীর স্তুতিমূলক রচনাগুলো আর রচিত হয়নি। ফলে সাহিত্যকর্ম রচনা না হওয়ার কারণে এই সময়টাকে অন্ধকার যুগ বলা হয়। ওয়াকিল আহমেদ বাংলা সাহিত্যের পুরাবৃত্ত গ্রন্থে লিখেছেন, বাংলা সাহিত্যের কথিত অন্ধকার যুগ মোটেই সাংস্কৃতিক বন্ধ্যত্বের যুগ ছিল না। ধর্মশিক্ষা, শিল্পচর্চার দায়িত্ব যাদের উপর ন্যস্ত ছিল তারা সীমিত আকারে হলেও সাহিত্য চর্চায় নিয়োজিত ছিল। তবে কি হিন্দু কি মুসলমান কেউ লোকভাষা বাংলাকে গ্রহণ করেননি। বাংলা সাহিত্যের নিদর্শন না থাকার এটাই মুখ্য কারণ। যদিও তেমন কোনো সাহিত্য রচনা হয়নি, কিন্তু আমরা একটু পরেই দেখব প্রায় 3টা খুব
পরিচিত রচনা আমরা অন্ধকার যুগেও পেয়ে থাকি, যেমন একটা হচ্ছে প্রাকৃত পৈঙ্গল, এরপর হচ্ছে রামাই পণ্ডিতের রচিত শূন্য পুরাণ, যেটা হচ্ছে গদ্য পদ্য মিশ্রিত, মানে হচ্ছে চম্পু কাব্য বলা এগুলোকে, গদ্য এবং পদ্য একসাথে মিশ্রিত থাকে। এরপর হচ্ছে হলায়ুত মিশ্র রচিত শেখ শুভোদয়া, মানে শেখের শুভোদয়, এটাও হচ্ছে গদ্য পদ্য মিশ্রিত। এটা ছাড়াও আমরা ডাক ও খনার বচনগুলো এই সময় পেয়ে থাকি। আর শূন্য পুরাণের একটা অংশ নিরঞ্জনের উষ্মা শূন্য পুরাণের মধ্যে অন্তর্গত ছিল। এটা একটা উল্লেখযোগ্য কবিতা, খুবই ফেমাস। আর এটার রচয়িতা কে? নিরঞ্জনের উষ্মা। কমেন্টে একটু মেনশন করেন। ডাক ও খনার বচনের বৈশিষ্ট্য আলোচনা করুন। 29 এর প্রশ্ন। ডাক হচ্ছে বৌদ্ধদের জ্ঞানী পুরুষ। ডাক হলো বৌদ্ধদের জ্ঞানী পুরুষ। বৌদ্ধ সমাজে ডাকের বচনের উৎপত্তি হয়। বৌদ্ধ সমাজে ডাকের বচনের উৎপত্তি হয়। ডাকার্ণব গ্রন্থটি ডাকের বৌদ্ধত্ব প্রমাণ করে। ডাকার্ণব যে গ্রন্থটা ছিল, অর্থাৎ চর্যাপদের সাথে প্রাপ্ত আরো 3টা গ্রন্থের মধ্যে একটা ছিল ডাকার্ণব, যেটা হচ্ছে ডাকের বৌদ্ধত্বের প্রমাণ করে। ডাকের বচন এককালে বাংলাদেশে প্রচলিত ছিল। কৃষক এবং বৌজিরা এসব কণ্ঠস্থ করে রাখতেন এবং নিজেদের মধ্যে ইউজ করতেন। তাহলে ডাক হচ্ছে বৌদ্ধদের জ্ঞানী পুরুষ। অপরদিকে হিন্দু সমাজে ছিল খনার বচন। খনার বচন মূলত কৃষিভিত্তিক ছড়া, আনুমানিক 8ম থেকে 1200 শতাব্দীর মাঝে রচিত। অনেকের মতে খনা নামে জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারীর রচিত ছড়া এগুলো। খনা নামে জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারীর রচিত ছড়া এগুলো, যা হচ্ছে কৃষিভিত্তিক ছড়া, এবং এর রচনা হচ্ছে 8ম থেকে 1200 শতাব্দীর মধ্যে। 13তম প্রশ্ন, 13 BCS আসছে হচ্ছে জয়দেব রচিত একটা কাব্যগ্রন্থের নাম। রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব এবং হলায়ুত মিশ্র। হলায়ুত মিশ্র লিখেছিলেন শেখের শুভোদয়, আর জয়দেব লিখেছিলেন গীতগোবিন্দ। আর গীতগোবিন্দমের ভাষা ছিল সংস্কৃত ভাষা। এটাতে মূলত রাধাকৃষ্ণের প্রেম লীলা মুখ্য বিষয় ছিল। তারপর 286টি শ্লোক, তারপর হচ্ছে 24টি গীতের সমন্বয়ে 12টি স্বর্গে এটি রচিত হয়। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি যখন বাংলায় আসেন, জয়দেব তখন পালিয়ে যান। কার সাথে? লক্ষণ সেনের সাথে। কিন্তু হলায়ুত মিশ্র থেকে যান এবং উনি নিজের সার্ভাইভালের জন্য অথবা এদের স্তুতি করার জন্য একটা লিখছিল, সেটা হচ্ছে শেখের শুভোদয়, অর্থাৎ শেখদের শুভ উদয়। মুসলমানদের বিজয়টাকে তখন উনি নিজের মতো করে স্তুতির মধ্য দিয়ে, অর্থাৎ প্রশংসার মধ্য দিয়ে তুলে ধরছিলেন, যাতে করে ওনার স্থায়িত্বটাতে কোনো অসুবিধা না হয় এবং উনি পালিয়ে যেতে না হয়। তারপর হচ্ছে রামাই পণ্ডিত বা শূন্য পুরাণ সম্পর্কে সংক্ষেপে লিখুন, দেখে নিতে পারেন। তো মুসলমানদেরকে স্বাগত জানানোর সাথে সাথে ব্রাহ্মণ সমাজে শাসনের অবসানে সন্তোষ প্রকাশ করা হয়েছে কোথায়? রামাই পণ্ডিত বা রামাই পণ্ডিতের শূন্য পুরাণে। আর রামাই পণ্ডিতের শূন্য পুরাণে নিরঞ্জনের উষ্মা নামে একটি কবিতা রয়েছে। কবিতাটি বাংলা ভাষায় রচিত। তো বাংলা ভাষায় রচিত নিরঞ্জনের উষ্মা কোথায় আছে? শূন্য পুরাণে আছে। এগুলো সব ট্রিলির পড়া। এই যে শেখ শুভোদয়ের পরিচয় দিন, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি বাংলায় যখন বিজয় করেন, জয়দেব পালিয়ে যান, আর হলায়ুত মিশ্র তাদের আক্রমণকে স্বাগত জানিয়ে লেখেন শেখ শুভোদয়। এখানে সুফি সাধকদের চরিত্র, আত্মাধিক শক্তির পরিচয় তুলে ধরা হয়। বিশেষ করে শেখ জালালউদ্দিন তাবরিজির রহমতুল্লাহ আলাইহির অলৌকিক জীবনের মাহাত্ম্য তুলে ধরা হয়। খনা হচ্ছে লঙ্কাদ্বীপের রাজকুমারী লীলাবতী, মতান্তরে রাক্ষস কবলিত কোন এক রাজ্যের অনিন্দ্য সুন্দরী রাজকুমারীর নাম হচ্ছে লীলাবতী, যিনি পরবর্তীতে খনা নামে পরিচিত হন। খনা অর্থ হচ্ছে বোবা। জীব কর্তনের পর এই নামটি প্রতিষ্ঠা পায়। মহারাজ বিক্রমাদিত্যের নবরত্ন সভার পণ্ডিত বরাহমিহিরের পুত্র মিহির হচ্ছে খনার স্বামী। বরাহমিহিরের পুত্র মিহিরের হচ্ছে খনার স্বামী। কথিত আছে জ্যোতিষী শাস্ত্রে পারদর্শী হওয়ার ফলে রাজা বিক্রমাদিত্যের সভার 10ম পণ্ডিত হিসেবে এই যে লীলাবতী আসন লাভ করে। এতে অপমানিত ও ঈর্ষান্বিত হয়ে পণ্ডিত বরাহমিহির পুত্রকে কণার জীব কেড়ে দেওয়ার
আদেশ দেন, জিভ কেটে দেওয়ার আগে তাকে কিছু কথা বলার সুযোগ দেওয়া হয়। তখন খনা কৃষি, আবহাওয়া তত্ত্ব সম্পর্কে বহুবিধ কথা বলে যান। পরবর্তীকালে সেসব কথাকে খনার বচন নামে পরিচিত হয়। এরপর আমরা দেখব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পাণ্ডুলিপি কে, কখন, কোথা থেকে উদ্ধার করেছিল? 44 এর কোয়েশ্চেন। সেটা হচ্ছে 1909 সালে। এখান থেকে আমরা 593 বিয়োগ করলে আমরা বাংলা সালটা পেয়ে যাব, অর্থাৎ 1316 বঙ্গাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পুঁথিশালার অধ্যক্ষ বসন্তরঞ্জন রায়, ওনার উপাধি ছিল বিদ্যুৎদল্লভ, বসন্তরঞ্জন রায় বিদ্যুৎদল্লভ, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্য গ্রামের শ্রীনিবাস আচার্যের দৌহিত্রর বংশজাত দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক গৃহস্থের বাড়ির গোয়ালঘরের টিনের চালার নিচ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করেন। কে করেন? বসন্তরঞ্জন রায় বিদ্যুৎদল্লভ। কোথাকার? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্য গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক গৃহস্থের বাড়ির গোয়ালঘরের টিনের চালার নিচ থেকে। এই জিনিসটা পরীক্ষায় এমসিকিউতে প্রচুর আসে, আমরা অনেক দাগাইছি এই জিনিসগুলো। তারপর এই রচনাকাল সম্পর্কে সঠিক আমরা কোনো ইনফরমেশন না পেলেও প্রাক চৈতন্য যুগের, অর্থাৎ 1400 শতকের বলে মনে করা হয়, এবং 1916 সালে চর্যাপদের পাশাপাশি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে এটি প্রকাশিত হয় এবং এটার প্রকাশক ছিলেন বসন্তরঞ্জন রায়। এরপর পুঁথির বিষয়বস্তু কৃষ্ণলীলা বিষয়ক বলে শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশ করেন। কৃষ্ণের লীলা যেহেতু, এই জন্য শ্রীকৃষ্ণ কীর্তন। যদিও এতে প্রাপ্ত চিরকুটে লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ, এজন্য কারো কারো মতে গ্রন্থটির নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। বর্তমানে এই গ্রন্থটি এখানে আছে আচার্য প্রফুল্ল রায়ের বঙ্গীয় সাহিত্য পরিষদের পুঁথিশালায় রক্ষিত আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয়, বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করুন। পরিচয়টা আমরা দিয়েছি। বাংলা ভাষার দ্বিতীয় প্রাচীনতম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এর রচয়িতা হচ্ছে বরুচণ্ডী দাস। তিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান কাহিনী ভাগবত থেকে নিয়েছেন। কিছু পংক্তি ও কাব্যবস্তু নিয়েছেন জয়দেবের গীতগোবিন্দন থেকে। কৃষ্ণের জন্ম, বৃন্দাবনে রাধার সাথে প্রণয়, শেষে বৃন্দাবন ও রাধা উভয়কে ত্যাগ করে কৃষ্ণের চিরতরে মথুরায় অভিপ্রায়ণ হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল উপজীব্য। এটা একটু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। কৃষ্ণের জন্ম, বৃন্দাবনে রাধার সঙ্গে তার প্রণয়, শেষের দিকে বৃন্দাবন ও রাধা উভয়কে ত্যাগ করে কৃষ্ণের চিরতরে মথুরার অভিপ্রায়ণ, অর্থাৎ তিনি একই সাথে বৃন্দাবন এবং রাধা দুইজনকে ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন। এই হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল উপজীব্য। কাব্যের মূল আকর্ষণ ছিল রাধাকৃষ্ণের লীলা বর্ণনায়। কবি পৌরাণিক ভাবধারার তুলনায় লোকজ সমাজে প্রচলিত ধারাকেই প্রাধান্য দিয়েছেন। তার রচনায় রাধাকৃষ্ণের দেবলীলা হয়ে উঠেছে মানবলীলা। যদিও বৈষ্ণব পদাবলী রাধাকৃষ্ণকে জীবাত্মা এবং পরমাত্মার প্রতীক হিসেবে গ্রহণ করা হয়, যেখানে ঈশ্বরের সাথে মিলিত হওয়ার জন্য জীবকুল ব্যাকুল হয়ে থাকে, তবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এই ধরনের আধ্যাত্মিক ব্যাখ্যা বহির্ভূত। এতে রাধাকৃষ্ণের প্রেমলীলা মুখ্য বিষয় ছিল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গ্রামীণ জীবনের কি পরিচয় পাওয়া যায় তা লিখুন। কাব্যটিতে হিন্দু দেবকথা নিয়ে রচিত হলেও গ্রাম্য হিন্দু সমাজের বাস্তব সমাজচিত্র ফুটে পাওয়া যায়। এর পটভূমি এবং প্রবণতা উভয় হচ্ছে গ্রামীণ। এই কাব্যে রাধা গোপ হচ্ছে পরিবারের বধূ। রাধাকে শাশুড়ি, স্বামী এবং ননদের ভয়ে সর্বদা ভীত সন্ত্রস্ত থাকতে হয়। রাধা ঘুঁটে দিত, রান্না করত, বাড়ির কাজ সব করার পর তাকে দুধ এবং দই বিক্রি করার জন্য মদুরার হাটে যেতে হতো। এই যেন গ্রামীণ বাঙালি বধূর দৈনন্দিন জীবনের গল্প। এই কাব্যে শুধু ব্যক্তি রাধার নয়, ভাগীরথী নদীর তীরের অশিক্ষিত গোপপল্লীর এক বাস্তব প্রতিচ্ছবি। পাশাপাশি তখনকার সমাজের কুমার, তেলি, নাপিত, মাঝি, নৌকা তৈরির মিস্ত্রি প্রভৃতি পেশাজীবীর পরিচয় পাওয়া যায়। রাধাকে কেন্দ্র করে এই কাব্যে গ্রামীণ আবহ তৈরি হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা সম্পর্কে ধারণা দিন, অর্থাৎ বরুচণ্ডী দাসের পরিচয়টা জানতে চাওয়া হয়েছে 29 এবং 31 বিসিএসে। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হচ্ছে বরুচণ্ডী দাস। তিনি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ছাতনার অধিবাসী।
তার আসল নাম হচ্ছে অনন্ত এবং কৌলিক উপাধি হচ্ছে বরু। গুরু প্রদত্ত নাম হচ্ছে চণ্ডীদাস। তিনি চতুর্দশ শতকের বাঙালি কবি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তিনি নিজেকে অনন্ত বরু হিসেবে ভণিতা দিয়েছেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তিনি নিজেকে অনন্ত বরু হিসেবে ভণিতা দিয়েছেন, অর্থাৎ অনন্ত বরু নামটা উনারই দেওয়া। বরু চণ্ডীদাস বাসলী দেবীর উপাসক ছিলেন, এমসিকিউতে প্রায় আসে। বরু চণ্ডীদাস বাসলী দেবীর প্রতি উপাসক ছিলেন। বীরভূমের নানুরে এই দেবীর মন্দির আছে। দেবী মন্দিরের নিকটবর্তী স্থানে তার চিত্রনাট্যগীতি পরিবেশনের নাট্যশালা ছিল। এই বাসলী দেবী প্রকৃতপক্ষে শক্তি দেবী, চণ্ডী অথবা মনসার অপর নাম। সম্ভবত বাসলী দেবীর বাৎসরিক পূজায় গীত হওয়ার উদ্দেশ্যে কাব্যটি রচিত হয়েছিল। 1433 সালে বরু চণ্ডীদাস মারা যান। তাহলে এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আমি একটু রিক্যাপ করি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হচ্ছে বরু চণ্ডীদাস। তিনি বাঁকুড়া জেলার অধিবাসী। তার আসল নাম হচ্ছে অনন্ত এবং কৌলিক উপাধি হচ্ছে বরু। তাহলে তার গুরু প্রদত্ত নাম হচ্ছে চণ্ডীদাস। তিনি অনন্ত বরু হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিলেন। আর তিনি হচ্ছে বাসলী দেবীর উপাসক এবং বাৎসরিক পূজায় গীত হওয়ার উদ্দেশ্যে তিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেছিলেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে অবলম্বনে বরাই চরিত্রের বর্ণনা দিন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তিনটি প্রধান চরিত্রের মধ্যে একটি হচ্ছে বরাই। বরাই বয়সের ভারে হচ্ছে ভারাক্রান্ত, পায়ে শক্তি নেই বলে একে বেঁকে চলে, ভালো করে চোখেও দেখে না। সে পদুমা অর্থাৎ রাধার মায়ের পিসি হচ্ছে বরাই। যুবতী রাধাকে পাহারা দেওয়া হচ্ছে তার দায়িত্ব। বরাই কাব্যটি ব্যস্ততম চরিত্র। সমগ্র কাব্য জুড়ে যে ঘটনাগুলো বলে প্রায় সবগুলোতেই বরাই চরিত্রের প্ররোচনা এবং পরামর্শে। বরাই জানে কৃষ্ণ দেবতা, তাই সে কৃষ্ণের প্রেম প্রস্তাব স্বরূপ ফুল তাম্বুলাদি রাধার কাছে পৌঁছে দেয়। তাম্বুল মানে হচ্ছে সম্ভবত পান। রাধা কৃষ্ণের প্রেমের অনুঘটক হিসেবে দুজনের দেখা সাক্ষাতের সব ব্যবস্থা করে দেয়। পরবর্তীতে বরাইয়ের পরামর্শে রাধা কৃষ্ণের বাঁশি চুরি করে বিরহ বেকুল রাধার কাছে কৃষ্ণকে ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা পালন করে। বরু চণ্ডীদাস কাব্যের সূচনায় বরাইকে কুট্টিনী চরিত্রে রূপে আঁকতে শুরু করলেও শেষ পর্যন্ত তাকে স্নেহ, প্রীতি, মমত্ব ভরা এক মানবিক চরিত্র হিসেবে পূর্ণতা দিয়েছেন। আর এখানেই হচ্ছে বরাই চরিত্রের সার্থকতা। আর তাছাড়া রাধা কৃষ্ণের প্রেমের দ্যুতিকে অপশন হচ্ছে বা উত্তর হচ্ছে বরাই। বরাই চরিত্রটা হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমের দ্যুতি। এরপর মঙ্গল কাব্য। তো মঙ্গল কাব্যের মধ্যে মনসা মঙ্গল কাব্যের বেহুলা চরিত্রটির বৈশিষ্ট্য উল্লেখ করতে বলা হয়েছিল 40 BCS এ। মনসা মঙ্গল কাব্যের প্রধান চরিত্র ও চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দরের স্ত্রী হচ্ছে বেহুলা। সর্পদেবী মনসার আক্রোশে বিবাহ রজনীতে সাপের কামড়ে স্বামীর মৃত্যু হলে স্বামীর পুনর্জীবন কামনায় বেহুলা কলা গাছের ভেলায় স্বামীর দেহ নিয়ে বা শবদেহ নিয়ে গাঙুরের জলে ভেসে দেবীপুরের উদ্দেশ্যে এক অজানা দুর্গম পথে যাত্রা করে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে দেবতাকে তুষ্ট করে স্বামীর পুনর্জীবন প্রাপ্তি নিশ্চিত করে। স্বামীর জীবনের জন্য দেবসভায় বেহুলা নৃত্য পরিবেশন করে ও দেবতাদের মনোরঞ্জনে বেশ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। শোকাহত বেহুলার দেবসভার এই নৃত্য স্বামীর জন্য সর্বশ্রেষ্ঠ উৎসর্গ। এত বড় পরীক্ষা বাংলা সাহিত্যের কোনো নারী চরিত্রে দিতে হয় নাই। বাঙালি সনাতন নারী সমাজের অন্যতম আদর্শ চরিত্র হচ্ছে এই বেহুলা। এর মাধ্যমে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এর মাধ্যমে বাঙালি নারীর শাশ্বত স্বামী ভক্তির এক অসাধারণ চিত্র ফুটে উঠেছে। এই লাইনটা আমাদের মেনশন করতেই হবে। একই সঙ্গে বাংলার সহনশীল ও কোমল স্বভাবের নারীদের মধ্যে যে একটা সুপ্ত বিদ্রোহ ক্রিয়াশীল, তার প্রকাশ ঘটেছে বেহুলা চরিত্রের মধ্য দিয়ে। নারীত্বের মহিমায় বেহুলা সীতা, সাবিত্রী, দময়ন্তীর মতোই বাংলা সাহিত্যের এক উজ্জ্বল চরিত্র। তাহলে আবার লাইনটা একটু মেনশন করি, সেটা হলো বাঙালি সনাতন নারী সমাজের অন্যতম আদর্শ চরিত্র এই বেহুলা। এর মাধ্যমে বাংলা নারীর শাশ্বত স্বামী ভক্তির এক অসাধারণ চিত্র ফুটে উঠেছে। ভারতচন্দ্র রায়গুণাকরের কবি প্রতিভার মূল্যায়ন করুন। 36 এর প্রশ্ন। ভারতচন্দ্র রায়গুণাকর কৃষ্ণনগরের রাজার কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। তিনি মঙ্গল কাব্যের মাধ্যমে দেবতার স্থলে মানুষকে স্থান দিয়েছেন। দেব ভাষার পরিবর্তে শুধু মানুষের মুখের ভাষা, দেবদেবীর মহাত্মা প্রচারের অন্তরালে মানুষের সুখ দুঃখের ছবি তুলে
এনেছিলেন। আরবি, ফার্সি মিশ্রিত বাংলা ভাষায় তার কৃতিত্ব দেখানোর জন্যই বোধহয় যাবনী মিশাল বাংলা ভাষার অবতারণা করেছিলেন। তবে মঙ্গল কাব্যের গতানুগতিক কাহিনীকে কাব্যের উপজীব্য করেছেন বলেই তিনি মধ্যযুগের কবি। অন্যথায় ছন্দ, উপমা, অলঙ্কার, ভাষা ব্যবহার, বিদ্রূপাত্মক বাণী বিন্যাসে তিনি আধুনিক। ভারতচন্দ্রের যা কিছু কৃতিত্ব তা সব শব্দ এবং ছন্দে। কেবল শেষাক্ষরে নয়, শেষাক্ষরের পূর্বেও তিনি ছন্দের মিল দিয়েছেন। তার অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠত্ব বহুলাংশে ভাষা ও শব্দ প্রয়োগের কারণে। তিনি রসেরও প্রাধান্য স্বীকার করেছেন। এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে যাবনী মিশাল। এই যাবনী মিশাল ওয়ার্ডটা হচ্ছে কার সাথে যায়? ভারতচন্দ্র রায়গুণাকরের সাথে অন্নদামঙ্গলে। 33 BCS এর প্রশ্ন হচ্ছে 3টি মঙ্গল কাব্যের নাম লিখুন। বাংলা সাহিত্যের মধ্যযুগের ধর্মনির্ভর বিশেষ এক শ্রেণীর আখ্যান কাব্য হচ্ছে মঙ্গল কাব্য। যে দেবতার পূজা প্রচারের জন্য কাব্যটি রচিত হতো সেই দেবতার নাম অনুসারে কাব্যগুলোর নামকরণ করা হতো। মনসামঙ্গল এটি হচ্ছে মঙ্গল কাব্য ধারার প্রাচীনতম ধারা। মনসা দেবীর পূজার প্রচার এবং গুণ কীর্তন রূপায়িত হয়েছে মনসামঙ্গল কাব্যে। মনসামঙ্গল কাব্যকে পদ্মপুরাণও বলা হয়। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত। মনসামঙ্গল বিজয়গুপ্ত। চণ্ডীমঙ্গল চণ্ডী দেবীর পূজা প্রচারের কাহিনী অবলম্বনে রচিত চণ্ডীমঙ্গল কাব্য। এই কাব্যের প্রধান কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। তার মানে চণ্ডীমঙ্গল হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। চ চ অন্নদামঙ্গল দেবী অন্নদার গুণকীর্তন করে যে কাব্য রচনা করা হয় তাই হচ্ছে অন্নদামঙ্গল কাব্য। অন্নদামঙ্গল কাব্যধারার প্রধান কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। অন্নদামঙ্গল ভারতচন্দ্র রায়গুণাকর। এরপর ২৭তম এবং ৩১তম প্রশ্নে আসছিল যে মনসামঙ্গল কাব্যের যে কোনো একজন কবির পরিচয় দিন অথবা দুইজন বিখ্যাত কবির নাম লিখুন। এবার আসছে 46 আসছে 3জন কবির নাম লিখুন। মনসামঙ্গলের 3জন কবি 46 আসছিল। মনসামঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত। তার রচিত কাব্য হচ্ছে পদ্মপুরাণ। তিনি মনসাদেবী কর্তৃক স্বপ্নাদিষ্ট হয়ে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে আনুমানিক 1494 সালে এই কাব্য রচনা করেন। এই কাব্যের জন্য তিনি মহাকবি উপাধি লাভ করেন। মহাকবি বিজয়গুপ্ত। তিনি 1450 সালে, আচ্ছা এগুলো লাগবে না। চণ্ডীমঙ্গল কাব্যধারার প্রধান কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। উপরেরটা ছিল মনসামঙ্গল বিজয়গুপ্ত। এখন দেখবো আমরা চণ্ডীমঙ্গলের প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে। তার রচিত বিখ্যাত কাব্য হচ্ছে চণ্ডীমঙ্গল। জমিদার রঘুনাথ রায়ের অনুরাতে তিনি এই কাব্য রচনা করেন। তার কাব্য প্রতিভার স্বীকৃতিস্বরূপ রঘুনাথ রায় তাকে কবিকলঙ্কন উপাধি দেন। তিনি 1540 সালে আনুমানিক সালে বর্ধমান জেলার দামুন্না গ্রামে জন্মগ্রহণ করেন। আর বাকিগুলো লাগবে না। তিনি 1604 সালে মারা যান। মুকুন্দরাম চক্রবর্তী 1604 সালে মারা যান। তার মানে ওনাকে ষোড়শ শতাব্দীর কবি বলা যেতে পারে। মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলো জানতে চাওয়া হয়েছে 30 BCS এ। সাধারণত স্বপ্নাদিষ্ট হয়ে কাব্য রচনায় আত্মনিয়োগ করেন বলে কবিগণ উল্লেখ করেন। মঙ্গল কাব্যের প্রথমে দেবতার বন্দনা, গ্রন্থ উৎপত্তির কারণ, সৃষ্টি রহস্য, কথন প্রভৃতি প্রত্যেক মঙ্গল কাব্যের সূচনা অংশে দেখা যায়। মঙ্গল কাব্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কবিদের ভণিতা ব্যবহার। এই অংশে কবির নাম, পদবী, আশ্রয়দাতা, পৃষ্ঠপোষকের নাম উল্লেখ থাকে। প্রত্যেক মঙ্গল কাব্যের নায়ক নায়িকা স্বর্গচ্যুত দেবদেবী। দেব মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যেই তাদের মর্ত্যে আগমন হয়। এ কাব্যের আখ্যান ভাগে নায়কের সাথে দেবদেবীর দ্বন্দ্বের মধ্য দিয়ে বিপুল আয়তন পায়। এই কাব্যের ছন্দ হচ্ছে পয়ার ছন্দ ও ত্রিপদী। খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে প্রায় আসে। পয়ার ছন্দে রচিত হচ্ছে কোনটি? মঙ্গল কাব্যগুলো হচ্ছে পয়ার ছন্দে রচিত বা ত্রিপদী ছন্দে রচিত। মনসামঙ্গল ছাড়া সমস্ত মঙ্গল কাব্যেই যুদ্ধের বিস্তৃত বর্ণনা পাওয়া যায়। তার মানে মনসামঙ্গলে যুদ্ধ ছিল না, বাকিগুলোতে সবগুলোতেই যুদ্ধের বর্ণনা পাওয়া যায়। কোনো কোনো কাব্যে মানব চরিত্র অঙ্কন করতেও দেখা যায়। এছাড়াও সুখ দুঃখের 12 মাসি গান, চৌতিসা, স্তুতি, নারীর প্রতি নিন্দার বর্ণনা ইত্যাদি পশু পাখির বর্ণনা পাওয়া যায়। মঙ্গল কাব্য পর্বে প্রহেলিকা, ধাঁধা, প্রবাদ প্রবচন, লোকবিশ্বাস, লোকশ্রুতি প্রভৃতি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এরপর
মনসামঙ্গল কাব্যের উদ্ভবের সামাজিক প্রেক্ষাপট বর্ণনা করুন। 28তম বিসিএস আসছে, অর্থাৎ প্রেক্ষাপটটা জানতে চাওয়া হয়েছে। বঙ্গদেশ ছিল অনার্যদের দেশ। উন্নতর আর্য ধর্ম সভ্যতার প্রবল প্রাধান্য। বাঙালি আংশিকভাবে আর্য সংস্কৃতি গ্রহণ করেছিল। দেবদেবী কেন্দ্রিক ব্রত পূজা তারা ত্যাগ করেনি। সেন রাজারা বঙ্গ অঞ্চলে ব্রাহ্ম ধর্মের প্রসার করতে গিয়ে যুগ যুগান্তরে বঙ্গীয় ধর্ম ব্যবস্থার উপর অত্যাচার শুরু করে। এছাড়া বখতিয়ার খিলজি তথা মুসলমানদের নদিয়া বিজয়ের ফলে বাঙালি দেবতার নিকট আত্মসমর্পণের মাধ্যমে বিপদ মুক্তির পথ খুঁজেছিল। তাই লোকদেবতা মনসা চণ্ডী ধর্ম উপাসনা ক্রমে প্রাধান্য লাভ করে। আর তখনই কবিগণ লৌকিক আখ্যানের সঙ্গে শাস্ত্র পুরাণের গঠন রীতি মিশিয়ে স্বীয় কল্পনারসে জারিত করে রচনা করলেন মঙ্গল কাব্য। আবার বলি, লোকদেবতা মনসা চণ্ডী ও ধর্ম উপাসনা ক্রমে প্রাধান্য লাভ করে। এদের উপাসনাগুলো দ্রুত বাড়তে থাকে। আর তখনই কবিগণ লৌকিক আখ্যানের সঙ্গে শাস্ত্র পুরাণের গঠন রীতি মিশিয়ে স্বীয় কল্পনারসে জারিত করে রচনা করেন মঙ্গল কাব্য। এই কাব্য শ্রবণের ফলে জাগতিক ও পরলৌকিক মঙ্গল হয়। সেন শাসনামলে লোকভাষা ও লোক দেবতা নিষিদ্ধ ছিল। বৈদিক দেবতা ও সংস্কৃত ভাষা ছিল পূজ্য ও রাজমহিমান্বিত। সুতরাং এই সময়ে সম্প্রদায়গুলো নিজ নিজ উপাস্য দেবতার প্রাধান্য বিস্তার করতে রীতিমতো প্রতিযোগিতা শুরু করে। ত্রয়োদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত মুসলমান শাসনকালে এই মঙ্গল কাব্যগুলো সৃষ্টি হয়েছিল। এরপরের প্রশ্ন হচ্ছে, ভারতচন্দ্রের কাব্যের নাম কি? কাব্যে আরবি ফার্সি শব্দের ব্যবহার প্রসঙ্গে তিনি কি বলেছেন? ভারতচন্দ্রের বিখ্যাত কাব্য হচ্ছে অন্নদামঙ্গল। আর অন্নদামঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলো হচ্ছে ঈশ্বর পাটনি, হীরামালিনী। কাব্যে আরবি ফার্সি শব্দের ব্যবহারের ক্ষেত্রে ভারতচন্দ্র ছিলেন সর্বভুক। কোনো কিছু না ভেবেই শুধু তার রচনাকে রসাল ও প্রসাদগুণ সমৃদ্ধ করার জন্য যে কোনো ভাষার শব্দকেই তিনি সযত্নে ব্যবহার করতেন। বলা যেতে পারে, এই ক্ষেত্রে তিনি রক্ষণশীলতার যে দুর্ভেদ্য প্রথা ছিল সেটা ভেঙে দিয়ে বাংলা ভাষাকে শাপমুক্ত করেছেন। কাব্যে আরবি ভাষার মিশালিকে তিনি যাবনী মিশাল বলে আখ্যায়িত করেছেন। তার ভাষায় নারবে প্রসাদগুণ, নারবে রসাল, অতএব কহি ভাষা যাবনী মশাল। আবার বলি, নারবে প্রসাদগুণ, নারবে রসাল, অতএব কহি ভাষা যাবনী মিশাল। মঙ্গল কাব্যকে এই নাম দেওয়ার কারণ কি? তো বেশ কিছু মতামত এখানে বিদ্যমান। তার মধ্যে একটি হচ্ছে, এটি পাঠ করলে, শ্রবণ করলে এবং কি গৃহে রাখলেও গৃহের সর্বকল্যাণ দূর হয়ে যায়, এবং পাঠ করলে শ্রবণ করলে মঙ্গল হয় বলে মানুষ বিশ্বাস করত। এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত গানগুলি গাওয়া হতো। তাই এই জন্য এটাকে মঙ্গল কাব্য বলে আখ্যায়িত করা হয়েছিল। এছাড়াও এই গানগুলো বা এই কাব্যগুলো মঙ্গল সুরে গাওয়া হতো বলে এদের নাম মঙ্গল কাব্য রাখা হয়েছিল। অন্য এক আশুতোষ ভট্টাচার্য বলেছেন, প্রাচীন বাংলায় বিবাহ উপলক্ষে প্রচলিত লোকসঙ্গীত রাগকে মঙ্গল রাগ বলা হতো। পরে এই অর্থ সংকুচিত হয়ে দেবদেবীর বিবাহ অর্থে শব্দটি ব্যবহৃত হয়। অতঃপর বাংলায় দেবদেবীর মাহাত্ম্যসূচক রচনা মাত্রই হচ্ছে মঙ্গল নামে পরিচিত হয়। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতাকে? চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডী দেবীর পূজা প্রচারের কাহিনী অবলম্বনে কাব্যটি রচিত। রচনাকাল হচ্ছে 1544। 1544 সালে হচ্ছে চণ্ডীমঙ্গল। ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? ভারতচন্দ্র রায় 1712 সালে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পরগনা পেরো গ্রামের জমিদার বংশে জন্মগ্রহণ করেন। ফরাসডাঙ্গার দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর ভারতচন্দ্র রায়ের কবিত্বকে কাব্যচর্চার উপযুক্ত স্থান নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের কাছে পাঠান। নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র 40 বছর বয়সে তিনি রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি নিযুক্ত হন। রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় অন্নদামঙ্গল কাব্য রচনা করেন। এই কাব্যের জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে গুণাকর বা সকল গুণের আধার উপাধি দেন। 1760 সালে ভারতচন্দ্র রায় মারা যান। মঙ্গল কাব্যের গঠন সম্পর্কে লিখুন। মঙ্গল কাব্যে মূলত 5টি খণ্ড থাকে। এটি এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। 5টি খণ্ডের মধ্যে প্রথম খণ্ড হচ্ছে বন্দনা বা প্রশংসা। দেবদেবীর প্রশংসা করা হয়। আত্মপরিচয়, অর্থাৎ কবি নিজের পরিচয় এবং স্বপ্নাদেশের কথা উল্লেখ করেন। তৃতীয় খণ্ড হচ্ছে দেবখণ্ড। এখানে মূলত অলৌকিকত্ব প্রদান করেন, অভিজাত্য দেওয়ার চেষ্টা করেন দেবদেবীর।
এরপর চতুর্থ খণ্ড হচ্ছে নরখণ্ড বা মূল কাহিনী। তারপর পঞ্চম খণ্ড হচ্ছে শ্রুতিফল, মঙ্গল কাব্য শ্রবণ করলে কি ফল পাওয়া যাবে তার বর্ণনা। মঙ্গল কাব্যের ছন্দ ছিল পয়ার ছন্দ বা পাঁচালী ছড়া বা ত্রিপদী। এই ত্রিপদী প্রধানত অক্ষরবৃত্ত ত্রিপদী, একে অনেক ক্ষেত্রে লাচারী ছন্দ বলা হয়। মঙ্গল কাব্যে নারী চরিত্রের অবস্থান, যেমন বেহুলা ছিল মনসামঙ্গলে, চণ্ডীমঙ্গলে ছিল ফুল্লুরা, ধর্মমঙ্গলে হচ্ছে রঞ্জাবতী। মুকুন্দরাম চক্রবর্তীর একটা গুরুত্বপূর্ণ কোটেশন আমরা দেখি, পিপীলিকার পাখা উঠে মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। এটা হচ্ছে ফুল্লুরার একটা উক্তি ছিল। আর এই ফুল্লুরা চরিত্র হচ্ছে চণ্ডীমঙ্গলে, যেটা রচয়িতা হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি দেওয়া হয়েছিল রঘুনাথ রায়ের কারণে। রঘুনাথ রায় যখন জমিদার হয় তখন হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যগুণে মুগ্ধ হয়ে তাকে কবি কঙ্কন উপাধি দেওয়া হয়েছিল। মুকুন্দরাম চক্রবর্তীকে দুঃখের কবি বলা হয়। তিনি বনের পশুদের দুঃখ নিবেদন, তারপর হচ্ছে ফুল্লুরার বারোমাস্যা ইত্যাদিতে পশুগণের দুঃখ বর্ণনা করেছিলেন। এরপর বাকি প্রশ্নগুলো ছিল এক্সট্রা। এখানে একটা ইনফরমেশন জেনে নিই আমরা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই উক্তিটি ছিল কার? ঈশ্বর পাটনি। আর এটা হচ্ছে অন্নদামঙ্গল থেকে নেওয়া। অন্নদামঙ্গল রচনা করেছেন ভারতচন্দ্র রায়গুণাকরের। অর্থাৎ অপশনে ঈশ্বর পাটনি থাকলে ওটা দাগাবো, আর অপশনে ভারতচন্দ্র রায় থাকলে ওটা দাগাতাম আমরা। তো এই ইনফরমেশনটা জেনে রাখা জরুরি, খুবই কমন একটা ইনফরমেশন। যামিনী মিশাল ভাষা কি, ওই দুইটা লাইন আমাদের মেনশন করতে হবে। না রবে প্রসাদ গুণ, না রবে রসাল, অতএব কহি ভাষা যাবনী মিশাল। চৌত্রিশা বলতে কি বোঝায়? চৌত্রিশা হচ্ছে মধ্যযুগে বাংলা সাহিত্যের এক প্রকার খণ্ড কবিতার নাম চৌত্রিশা। 34টি ব্যঞ্জন বর্ণের ক থেকে হ পর্যন্ত প্রত্যেকটি এক বা একাধিক চরণের আদ্যবর্ণ রূপে ব্যবহার করে বিভিন্ন মাস বা ঋতুতে নায়ক এবং নায়িকার বিরহের বর্ণনা উদ্দেশ্যে যে পদ রচনা করা হয় তাকে চৌত্রিশা বলে। চৌত্রিশা হচ্ছে বিলাপ। নায়ক নায়িকার বিরহের বর্ণনা বারোমাসিতে বর্ণিত হয়। লাইলি মজনু কাব্যের বারোমাসির পরিবর্তে চৌত্রিশার মাধ্যমে নায়ক নায়িকার বিরহ ও কষ্টের বর্ণনা করা হয়েছে। চৌত্রিশার মাধ্যমে লাইলি মজনুর কাব্যের বারোমাসির পরিবর্তে চৌত্রিশার মাধ্যমে বিরহের কথা বলা হয়েছে। বাইশা কাকে বলে? মনসামঙ্গল কাব্যের 22 জন কবিকে একসাথে 22 কবির মনসামঙ্গল বা বাইশা বলা হয়ে থাকে। এরপর হচ্ছে বৈষ্ণব পদাবলী, খুবই ইম্পর্টেন্ট। বিদ্যাপতি ও চণ্ডীদাসের মৌলিক পার্থক্যগুলো লিখো। 44তম পরীক্ষার প্রশ্ন ছিল এটা। পাশাপাশি মূল বিষয়টা হচ্ছে রবীন্দ্রনাথের ভাষ্যমতে বিদ্যাপতি ছিল সুখের কবি, চণ্ডীদাস ছিল দুঃখের কবি। বিদ্যাপতি হচ্ছে সুখের কবি, চণ্ডীদাস হচ্ছে দুঃখের কবি। বিদ্যাপতি ও চণ্ডীদাস বৈষ্ণব পদাবলীর সমসাময়িক কবি, কিন্তু উভয়ের পদের ভাব, ভাষা, বর্ণনাভঙ্গি, রীতি ও পদ্ধতিতে যথেষ্ট পার্থক্য রয়েছে। বিদ্যাপতি মিথিলার রাজসভায় বসে রাধার রূপ বর্ণনা করেছেন বিদ্যাপতি। পক্ষান্তরে চণ্ডীদাস নিবৃত্ত পল্লীতে মাটির প্রদীপ জ্বালিয়ে সহজ সরল রাধার বিরহ বেদনার মূর্তি অঙ্কন করেছেন। চণ্ডীদাসের কাব্যে ভাবের গভীরতা বেশি। চণ্ডীদাস, যিনি কিনা রাজসভায় বসে রাধার রূপ বর্ণনা করেছেন, তার কাব্যে ভাবের গভীরতা বেশি। অন্যদিকে বিদ্যাপতির ভাষার চাতুর্য, ছন্দ বিন্যাস অধিক। এটা একটু আমরা কারেকশন করি। চণ্ডীদাসের কাব্যে ভাবের গভীরতা বেশি, যিনি হচ্ছে পল্লীতে মাটির প্রদীপ জ্বালিয়ে সহজ সরল রাধার বিরহ বেদনা ও মূর্তি অঙ্কন করেছেন। অন্যদিকে মিথিলার রাজসভায় বসে বিদ্যাপতি রাধার রূপ বর্ণনা করেছেন এবং তার ভাষায় ছিল চাতুর্য, ছন্দের বিন্যাস অধিক ছিল। বিদ্যাপতির রাধা যেখানে শেষ, চন্দ্রপদের রাধা সেখানে শুরু, অর্থাৎ একে অপরের পরিপূরক। বিদ্যাপতির রাধা যেখানে শেষ, চণ্ডীদাসের রাধা সেখান থেকে শুরু। বিদ্যাপতি সৌন্দর্য পিয়াসী শিল্পীর মুগ্ধ দৃষ্টিতে লীলাময়ী রাধাকে দেখেছেন। চণ্ডীদাস দেখেছেন সাধকের গভীরতা,
ও তন্ময়তা নিয়ে যোগমগ্না রাধাকে এঁকেছেন। তাহলে বিদ্যাপতি হচ্ছে সুখের কবি, চণ্ডীদাস হচ্ছে দুঃখের কবি। বৈষ্ণব পদাবলীগুলির বিষয়বস্তু এবং রচনা কৌশল সম্পর্কে ধারণা দিন। বৈষ্ণব ধর্মাবলম্বী লোকদের সাধন সঙ্গীত হিসেবে পরিচিত বৈষ্ণব পদাবলী। এখানের মূল উপজীব্য হচ্ছে প্রেম এবং তার আশ্রয় রাধা ও কৃষ্ণ। রাধা কৃষ্ণের প্রেমলীলা মাহাত্ম্যসূচক পদের সমষ্টি হচ্ছে বৈষ্ণব পদাবলী। এখানে ক্রমবিকাশের কিছু ধারা আছে, যেমন পূর্বরাগ, অনুরাগ, অভিসার, মান, মাথুর, ভাব সম্মেলন ইত্যাদি। কীর্তিগানের মাধ্যমে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে জনমানসে ছড়িয়ে দিয়ে বৈষ্ণব প্রচারের উদ্দেশ্যই হচ্ছে বৈষ্ণব পদাবলীতে মূলত লেখা। এছাড়াও আমরা দেখি চৈতন্যদেবকে অবলম্বন করেও চৈতন্য ভক্তগণ অসংখ্য পদ রচনা করেন। এগুলোকে গৌরাঙ্গ বিষয়ক পদ বলা হয়। গৌরাঙ্গ বিষয়ক পদ হচ্ছে চৈতন্যদেবকে অবলম্বন করে লেখা পদসমূহ। তো গৌরাঙ্গ বিষয়ক পদও এক প্রকার বৈষ্ণব পদ। বৈষ্ণব পদাবলী প্রেমের দিক সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এই প্রেমের শক্তিতে বলীয়সী হইয়া আনন্দ ও ভাবের এক অপূর্ব স্বাধীনতা প্রবল বেগে বাংলা সাহিত্যকে এমন এক জায়গায় উত্তীর্ণ করিয়া দিয়াছে, যাহা পূর্বাপারের তুলনা করিয়া দেখিলে হঠাৎ খাপছাড়া বলিয়া বোধ হয়। তাহার ভাষা, ছন্দ, ভাব, তুলনা, উপমা ও আবেগের প্রবলতা সমস্তই বিচিত্র উন্নত। ব্রজবলি কি? ব্রজবলি এই প্রশ্নটা আসছে 36-এ। নেপালের মিথিলা হচ্ছে কার রাজধানী? বিদেহের রাজধানী। আর এই বিদেহ হচ্ছে কোথাকার এটার অবস্থান কোথায়? নেপালের জনকপুর মিলে প্রাচীন এক রাজ্যের নাম হচ্ছে বিদেহ। আর বিদেহের রাজধানী ছিল মিথিলা, আর সেই রাজ্যের সভাকবি ছিলেন বিদ্যাপতি। তিনি পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে ব্রজবলি ভাষার উদ্ভাবন করেন। মূলত মৈথিলী ভাষার সাথে সংস্কৃত ভাষার একটা মেলবন্ধন তিনি করেন পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে। সে ভাষায় রাধাকৃষ্ণ সনাদ ব্রজমণ্ডলের লীলা বিবৃত হতো বলে সেই ভাষার নাম দেওয়া হয় ব্রজবলি। বাংলা ব্রজবলি এক ধরনের কৃত্রিম মিশ্র ভাষা, মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা। এই ভাষা কখনো মুখের ভাষা ছিল না, শুধুমাত্র সাহিত্যকর্মে ব্যবহৃত হতো। জ্ঞানদাস, বলরাম দাস, জগানন্দন দাস, রায়শেখর প্রভৃতি কবিগণ রচিত ব্রজবলি পদ রয়েছে। সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরই হচ্ছে শেষবারের মতো এই ভাষায় কাব্য চর্চা করেছেন। কাদম্বরী দেবীর অনুরোধে ব্রজবলি ভাষায় রচিত তার লেখাগুলো হচ্ছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী নাম্বারে প্রচারিত হয়। বৈষ্ণব পদাবলী দ্বারাই বিদ্যাপতির বিশেষত্ব ব্যাখ্যা করুন। বিদ্যাপতি হচ্ছে বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা। তিনি অবাঙালি কবি হয়েও বাঙালি সমাজে অসামান্য সমাদর লাভ করেছেন। তিনি মিথিলার অর্থাৎ উত্তর বিহারের অধিবাসী, অথচ বাঙালিরা প্রথমেই তার পদ সংগ্রহ করে তার কবিকর্মের একটি চিরস্থায়ী বন্দোবস্ত করিয়া গিয়েছেন। বিদ্যাপতি সৌন্দর্যপিয়াসী শিল্পীর মুগ্ধ দৃষ্টিতে লীলাময়ী রাধাকে দেখেছেন। বিদ্যাপতি সৌন্দর্যপিয়াসী শিল্পীর মুগ্ধ দৃষ্টিতে লীলাময়ী রাধাকে দেখেছেন। তার পদের ভাব, ভাষা, চিত্ররূপ, অলঙ্কার ও ছন্দ পরবর্তীকালে অনেক কবিকে প্রভাবিত করতে পেরেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ঠাকুর পদাবলী বৈষ্ণব পদাবলী অনুকরণে ব্রজবলি ভাষায় রচিত, অর্থাৎ ব্রজবলি ভাষায় শেষ লেখা লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা হচ্ছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী। তার বিখ্যাত পদ হচ্ছে মরণ রে তুহু মম শ্যাম সমান, মেঘবরণ তুজ মেঘ ঝটাজুট রক্ত কমল কর। চণ্ডীদাস সমস্যা 34th BCS আসছিল। মধ্যযুগে বাংলা সাহিত্যে চণ্ডীদাস নামে অন্তত 4 জন কবির কাব্য পাওয়া যায়: বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস এবং চণ্ডীদাস। এই 4টি নাম একজনের নাকি পৃথক, তা নিয়ে সৃষ্ট সমস্যা বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা নামে পরিচিত। বড়ু, দ্বিজ, দীন এবং শুধু চণ্ডীদাস। প্রথমে সমস্ত পদেই পদাবলীর চণ্ডীদাসের রচিত বলে মনে করা হলেও বসন্তরঞ্জন রায় যখন শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন তখন এই সমস্যা দেখা দেয়। শ্রীকৃষ্ণ কীর্তন আর পদাবলীর ভাব ও ভাষার এত বেশি পার্থক্য যে একই কবির রচনা বলে কেউ মেনে নিতে চাননি। আর এই কাব্যের ভণিতায় বড়ু চণ্ডীদাস ও অনন্ত বড়ু চণ্ডীদাস নামের প্রয়োগ সমস্যাকে আরো জটিল করে তোলে। শ্রীকৃষ্ণের বাসুলী আদেশে দ্বিজ চণ্ডীদাস ভণে
পদের মাধ্যমে দ্বিজ চণ্ডীদাস নামে আরেকজন চণ্ডীদাস পাওয়া যায়। কোথায়? শ্রীকৃষ্ণ কীর্তনে বাসলির আদেশে দ্বিজ চণ্ডীদাস বনে। পদের মাধ্যমে দ্বিজ চণ্ডীদাস নামে আরেকজন চণ্ডীদাস পাওয়া যায়। তাছাড়া মনীন্দ্রমোহন বসু দীন চণ্ডীদাস নামে আরেকজন চণ্ডীদাসের পক্ষে তত্ত্বপ্রমাণ হাজির করেছেন। মনীন্দ্রমোহন বসু। তাহলে দেখা যাচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যে চণ্ডীদাস, পদাবলী চণ্ডীদাস, তারপর হচ্ছে বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাস, এই চারজন ভিন্ন ভিন্ন চণ্ডীদাস রয়েছে। বৈষ্ণব পদাবলী ৩ জন শ্রেষ্ঠ পদকর্তার নাম লিখুন। ৪ জন পদকর্তার নাম লিখুন। ২ জন পদকর্তার নাম লিখুন। ৪ বার আসছে ৪টা পরীক্ষায়, আমরা একটু দেখি। চতুর্দশ শতকে বিদ্যাপতি, চণ্ডীদাস, ষোড়শ শতকে গোবিন্দ দাস এবং জ্ঞান দাসকে বৈষ্ণব পদাবলী বা পদাবলীর সাহিত্যের চতুষ্টয় বলা হয়। কে কে? বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস। বিদ্যাপতি ঠাকুর হচ্ছে বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা। তিনি প্রথম অবাঙালি কবি। তারা বংশ পরম্পরায় মিথিলার উচ্চ রাজকর্মচারী ছিলেন। মিথিলার রাজা কীর্তিসিংহ তাকে সভাপণ্ডিত নিযুক্ত করেন। তিনি মিথিলার কোকিল অভিনব জয়দেব নামেও খ্যাত। রাজা শিবসিংহ তাকে কবি কণ্ঠহার উপাধিতে ভূষিত করেন। রাজা শিবসিংহ কবি কণ্ঠহার উপাধি দিয়েছিলেন। রাজা শিবসিংহ বিদ্যাপতিকে কবি কণ্ঠহার উপাধি দিয়েছিলেন। পদাবলী চণ্ডীদাস একজন বাঙালি কবি। তিনি চৈতন্যপূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসেবে বিশেষ স্থান অধিকার করে আছেন। চৈতন্যের জন্মের আগ থেকে চণ্ডীদাসের নামোল্লেখিত বহু গীতিপদ মানুষের মুখে মুখে ফিরত। চৈতন্য নিজে তার পথ আস্বাদন করতেন। স্বভাবকবি গোবিন্দানন্দ দাস, স্বভাবকবি গোবিন্দ দাস, তিনিও একজন বৈষ্ণব পদকর্তা। প্রথম জীবনে শাক্ত ধর্মে দীক্ষিত ছিলেন। 40 বছর বয়সে বৈষ্ণব গুরু শ্রীনিবাস আচার্যের কাছ থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন। বৈষ্ণব গুরু শ্রীনিবাস আচার্য। তিনি বিদ্যাপতির মতো ব্রজবুলি ভাষার অলঙ্কার সমৃদ্ধ পদ রচনা করায় তাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হচ্ছিল। আর জ্ঞানদাস হচ্ছে চণ্ডীদাসের ভাবশিষ্য। জ্ঞানদাস ছিলেন একজন বৈষ্ণব। তিনি বৈষ্ণব পদাবলীর প্রায় সমস্ত পর্যায়েরই পদ রচনা করেছেন। গৌরাঙ্গ এবং নিত্যানন্দ বিষয়ক বেশ কিছু পদ তার নামে পাওয়া যায়। তার রোমান্টিক কবি প্রতিভার স্মরণ ঘটেছে বাংলা ও ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদ রচনার মধ্য দিয়ে। অর্থাৎ তিনি বাংলা ভাষা এবং ব্রজবুলি ভাষা ২ ভাষায় লিখেছিলেন। শব্দ ব্যবহার এবং ভাষাভঙ্গি একই রকম বলে তাকে চণ্ডীদাসের অনুসারী বলা হয়। বৈষ্ণব পদাবলী কি? এগুলো কোন শতাব্দীর রচনা? পদ বা পদাবলী বলতে কি বোঝায়? লক্ষণ সেনের সভাকবি জয়দেব গীতগোবিন্দ কাব্যে প্রথম পদাবলী ব্যবহার করেছেন। গীতগোবিন্দ পদাবলী দ্বারার সংস্কৃত ভাষায় রচিত প্রথম গ্রন্থ, যেটা হচ্ছে জয়দেব রচনা করেছিলেন। পদাবলীর সাহিত্যের সূচনা হয় চতুর্দশ শতকে এবং বিকাশ ঘটে ষোড়শ শতকে। আধুনিক কবিদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদ রচনা করেছেন। একটা বিখ্যাত পদ হচ্ছে মরণ রে তুহু মম শ্যাম সমান। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষা যাপন কবিতার মধ্য দিয়ে ধরা পড়ে কবির বৈষ্ণবীয় মনস্তত্ত্ব। বর্ষা আসে ঘন রোলে যত্নে টেনে লয় কোলে, গোবিন্দ দাসের পদাবলী সুর করে বারবার, পড়ি বর্ষা অভিসার অন্ধকার যমুনার তীর। পরবর্তী পর্বে অর্থাৎ মধ্যযুগের দ্বিতীয় পর্বে আমরা জীবনী সাহিত্য থেকে শুরু করে বাকি অংশগুলো দেখব। ধন্যবাদ।